আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। নফল ইবাদত, জিকির আসগর আর কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে পবিত্র শবে বরাত পালন করেছেন ধর্মপ্রাণ মুসলমানেরা। মহান রবে নৈকট্য লাভের আশায় তারা মসজিদে এবং বাসা বাড়িতে রাতটি অতিবাহিত করেছেন বিভিন্ন ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে। এছাড়া স্বজনদের রুহের মাগফিরাত কামনায় কবরস্থানে দোয়া এবং দান খয়রাতও করেছেন অনেকে। বিস্তারিত জুনায়েদ আল হাবিবের রিপোর্টে। শুক্রবার সন্ধ্যার পর থেকেই মুসল্লিদের ভিড় বাড়তে থাকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে। আলেমদের হেদায়েতি আলোচনা শোনার পাশাপাশি হাজারো মানুষের সাথে নামাজের জামায়াতে শামিল হতেই মূলত জাতীয় মসজিদমুখী হন সাধারণ মানুষ। নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আসগার সহ বিভিন্ন ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে মহান রবের কাছে নিজেদের গুনাহ মাপ চান মুসল্লিরা। ইহকালীন শান্তি আর পরকালীন মুক্তির প্রার্থনা ছিল সবার কণ্ঠে। নিজের জন্য দোয়া করছি এবং পরিবারের সকলের জন্য দোয়া করছি। আল্লাহ সবাইকে আল্লাহ সুস্থ রাখুক, ভালো রাখুক। সারা বিশ্বের মুসলমানদের যেন আল্লাহ পাকে ভালো রাখে। আমি আপনার জন্য, আপনি আমার জন্য, সকলের জন্য দোয়া করব। দেশের একটি পরিবর্তিত পরিস্থিতিতে এবছর শবে বরাত পালন করছেন সাধারণ মানুষ। আর এ কারণেই দেশের কল্যাণের জন্য বিশেষ প্রার্থনা ছিল মহান প্রভুর কাছে। দেশের জন্য সবার জন্য দোয়া করলাম, দেশটা যেন আল্লাহ সুন্দরভাবে পরিচালনা করার দায়িত্ব ভালো একজন মানুষের হাতে তুলে দেয়। আল্লাহর কাছে চাইছি যে দেশটা ভালো চলুক, সবাই যাতে ভালো থাকে। আমাদের এই দেশের সুশান্তি, সম্প্রীতি এবং সুস্থতা ভালোভাবে চলতে পারে সেই কামনা আল্লাহর কাছে আমরা করি। স্বজনের কবরের পাশে দাঁড়িয়ে সৃষ্টিকর্তার কাছে দুহাত তুলে ফরিয়াদ করতে দেখা গেছে অনেককে। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচনের মতো মূল কাজ বাদ দিয়ে সরকার যদি অন্যান্য কাজে গুরুত্ব দেয় তাহলে তা গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানী আগারগাঁওয়ে রোড টু ইলেকশন শীর্ষক গোলটেবিল আলোচনায় এমন মন্তব্য করেন তিনি। গণতন্ত্রের রক্ষায় যে কোনো সরকারের দায়িত্ব অবাধ ও সুষ্ঠুভাবে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত করা। এ সময় তিনি আরও বলেন, দেশের নির্বাচন অনুষ্ঠিত করতে যেসব প্রতিষ্ঠান কাজ করে তারা স্বেচ্ছায় সরকারের অধীনে যেতে আগ্রহী হয়ে ওঠে এবং নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হয়। তাই প্রতিষ্ঠানগুলোকে সংবিধান প্রদত্ত আইনগুলোকে কাজে লাগিয়ে নিজেদের শক্তিশালী করতে আগ্রহী হয়ে উঠতে হবে। প্রথমটা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে একটি সরকারের পরিবর্তন ঘটে। সেই মূল কাজটা বাদ দিয়ে আমরা যদি সাবসিডির কাজগুলো এটাই যদি আমরা প্রথমেই শুরু করে দেই, তো তাহলে এটা খুব একটা গ্রহণযোগ্য হবে না, এটা হতে পারে না। এই সরকারকে নিশ্চিত করতে হবে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন, পার্লামেন্টারি নির্বাচন, যেটা জনগণ দীর্ঘদিন ধরে যে নির্বাচনে ভোট দিতে পারেনি। সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত 7 সদস্যের জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক আজ থেকে শুরু হচ্ছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিকেল 3টা থেকে 5:30 পর্যন্ত বৈঠক অনুষ্ঠিত হবে। এতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বক্তব্য রাখবেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেবে। অন্তর্বর্তী সরকার গঠিত 6টি সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে বৈঠকে আলোচনা হবে। এরই মধ্যে সংস্কার কমিশনে দেয়া প্রতিবেদনগুলো অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 7 সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করে গত 12 ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করে মন্ত্রী পরিষদ বিভাগ। রাজধানীতে অনুষ্ঠিত হচ্ছে 31তম জাতীয় সম্মেলন ও বৈজ্ঞানিক অধিবেশন 2024। দিনব্যাপী রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সোসাইটি অফ রেডিওলজি অ্যান্ড ইমেজিং এর উদ্যোগে বার্ষিক এই সম্মেলন আয়োজিত হচ্ছে। আর সম্মেলনে দেশি বিদেশি রেডিওলজিস্টরা অংশ নিচ্ছেন। এতে নতুন প্রযুক্তিগত বিষয়ে আলোচনা, অভিজ্ঞতা বিনিময় সহ রেডিওলজি অ্যান্ড ইমেজিং প্রযুক্তির বিভিন্ন দিক উঠে আসে। বক্তারা বলেন, আধুনিক চিকিৎসা সেবায় রেডিওলজি অ্যান্ড ইমেজিং এর গুরুত্ব অপরিসীম। বিশ্বের সাথে তাল মিলিয়ে রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভিন্ন মডালিটির মাধ্যমে রোগ নির্ণয়, চিকিৎসা পরিকল্পনা, চিকিৎসা কার্যকারিতা মূল্যায়নে ব্যাপক ভূমিকা রাখছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান।
তৃতীয় পর্বের বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনে দেশি বিদেশি মুসল্লিদের সমাগমে মুখরিত তুরাগ পাড়। বাদ ফজর বয়ান করেছেন মুরসালি নিজামুদ্দিন। সকাল 9:30 তালিমের মওজু পরিচালনা করছেন মুফতি ইয়াকুব। ঢাকা এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ধর্মপ্রাণ মানুষ জমায়েত হয়েছেন। বাদ জোহর আরব মেহমানরা বয়ান করার কথা রয়েছে। বাদ আসর বয়ান করবেন বাংলাদেশের কাকরাইল মসজিদের মাওলানা মনির বিন ইউসুফ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসলমানদের এক একটি উপদল বা খিত্তায় সকাল থেকে ঈমান, আমল, জিকির এবং ইসলামের অনুসরণীয় আদর্শ নিয়ে বয়ান করছেন মুরব্বী বা আলেমরা। আগত মুসল্লিরা নিজেদের খাওয়া দাওয়া এবং গোসল সবকিছুরই আয়োজন করছেন। 16 ফেব্রুয়ারি মাওলানা ইলিয়াস বিন সাদ এই ইজতেমায় অংশ নেবেন। তিনি মাওলানা সাদের ছেলে হিসেবে পরিচিত। ইতোমধ্যে বিদেশি তাঁবুতে 1450 মেহমান এসেছেন। ঠান্ডাজনিত এবং বার্ধক্যজনিত কারণে তৃতীয় পর্বের ইজতেমায় এখন পর্যন্ত 3 জন মৃত্যুবরণ করেছেন। ইজতেমা মাঠে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেক, সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। সাদেক, কাল তো আখেরি মোনাজাত, নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? জসিন্তা, আপনি জানেন যে আজকে তৃতীয় পর্বের যে সেটি শুরু হয়েছে মাওলানা সাদপন্থী যাদেরকে বলা হয়, আর আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তুরাগ পাড়। আমরা ঠিক তুরাগ পাড়েই দাঁড়িয়ে আছি। এর পেছনে যে জায়গাগুলো আছে এগুলো হচ্ছে খিত্তা। খিত্তা বলা হয় আসলে যে তাঁবুগুলো রয়েছে, যে এই ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যারা আসেন তাদের এক একটি 20 জন বা 25 জনের একটি দল, তারা বিভিন্ন তাঁবুতে অবস্থান করেন, সেটিকে খিত্তা বলা হয়। এবং সেখানে আমরা জানি যে যাদেরকে মুরব্বী বা আলেম বলা হয়, সেখানে তারা দিন এবং 6 উসুল, একই সঙ্গে ঈমান, আমল এবং আগামী দিনগুলোতে কিভাবে ইসলামের সাথে অতিবাহিত করতে পারেন সেই বিষয়গুলো নিয়ে এক ধরনের বয়ান দেওয়া হয়। সেই বয়ানগুলো তারা শোনেন এবং পরবর্তী জীবনে যেটা সেটি আমল করতে পারেন। একই সঙ্গে যারা এখানে আসতে পারেননি কিংবা যাদেরকে বলা দরকার আছে সেই জায়গাগুলো তাদেরকে বলার চেষ্টা করেন। এখানে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি, মানুষ কিন্তু এখানে বিভিন্ন ঢাকা এবং ঢাকার বাইরে অথবা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এসেছেন। তারা বলছেন যে এই যে ঈমান এবং বিশেষ করে আল্লাহ এবং আল্লাহ রাসূলের যে সন্তুষ্টি, সেই বিষয়গুলোর জন্য তারা এখানে এসেছেন এবং সেটি যেন অর্জিত হয়। আখিরি মোনাজাত আগামীকাল শুরু হবে। আগামীকাল 11টা, 10:30 কিংবা 11টার মধ্যে এটি শুরু হওয়ার কথা রয়েছে। সেখানে ইলিয়াস বিন সাদ, যিনি সাদের ছেলে, তিনি এখানে মোনাজাত পরিচালনা করবেন বলে আমরা এখন পর্যন্ত শুনতে পেরেছি। তো সার্বিক তত্ত্বাবধান করছে পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনী। মোটামুটি সুষ্ঠু পরিবেশে এখন পর্যন্ত ইজতেমার তৃতীয় পর্ব দ্বিতীয় দিন এখন চলছে। জসিন্থা, গাজীপুর থেকে জানছিলাম ইজতেমার খবর। দীর্ঘ 31 বছর একটানা ক্ষমতায় থাকা সুবাদে বীর বাহাদুর উসই সিং হয়েছেন অঢেল সম্পদের মালিক। 1991 সাল থেকে 2024 সাল পর্যন্ত টানা 7 বারের সংসদ সদস্য ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী, প্রতিমন্ত্রী এবং পূর্ণমন্ত্রীর দায়িত্বেও। সাবেক এই মন্ত্রীর 37,000 কোটি টাকার অবৈধ সম্পদের অনুসন্ধানে নেমেছে দুদক। দেয়া হয়েছে দেশ ত্যাগে নিষেধাজ্ঞাও। বান্দরবান থেকে আলাউদ্দিন শাহরিয়ারের পাঠানো রিপোর্ট। বীর বাহাদুর উসই সিংয়ের ইশারা ছাড়া বান্দরবান জেলায় গাছের পাতাও নড়েনি ফ্যাসিস্ট সরকারের 17 বছরে। অভিযোগ রয়েছে, ক্ষমতায় থাকাকালীন সময়ে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান, সদস্য নিয়োগ, উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোনয়ন, দলীয় বিভিন্ন সংগঠনের পদ বাণিজ্য এবং বিভিন্ন উন্নয়ন কাজের টেন্ডার নিয়ন্ত্রণ করত। আর এসব খাত থেকে ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন। এই বান্দরবান যা লুটপাট হয়েছে সবকিছু বীর বাহাদুর নির্দেশে হয়েছে। বীর বাহাদুর সবকিছুর গডফাদার। ওই যে 37,000 কোটি টাকার যে ক্যারিসম্যাটিক সিস্টেম, সেটা সে ফলো করে, যে লক্ষ টাকার যোগ্য নয় তাকে কোটি টাকা দিয়ে ম্যানেজ করে সে এখনো টিকে আছে। তবে আমরা বিশ্বাস করি সে পার পাবে না। টানা দীর্ঘ 31 বছর ক্ষমতায় থাকার সুযোগ কাজে লাগিয়ে বীর বাহাদুর উসই সিং 2000 একরেরও বেশি জায়গার মালিক হয়েছেন। কৃষি, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও পার্বত্য জেলা পরিষদ, মৎস্য বিভাগের কৃষি প্রকল্প বীর বাহাদুরের ব্যক্তি মালিকানাধীন বাগানের জায়গায় বাস্তবায়ন করা হয়। ওনাকে সহ যারা দুর্নীতির সাথে জড়িত রয়েছে তাদের সকলকে আসলে দুর্নীতির আওতায় তদন্ত সাপেক্ষে উচিত শিক্ষা দেওয়া উচিত বলে আমি মনে করি। অ্যাবসলিউট পাওয়ার, অ্যাবসলিউট করা। তো এই কথাই যদি আমরা সুর ধরি তাহলে আমরা জানি বান্দরবানেও যথেষ্ট দুর্নীতি হয়েছে এবং যেহেতু কোটি কোটি টাকা সরকারের বরাদ্দ আসছে, তো সেই টাকাগুলো কোথায় গেছে?
আমরা অনেক জায়গায় দেখেছি যে যেখানে যথাযথভাবে যে প্রকল্প হওয়ার কথা ছিল সেভাবে মানসম্মত প্রকল্প আমরা আদৌ দেখতে পাইনি। তার বিরুদ্ধে অর্থ পাচার, দেশের মধ্যে ঢাকা, চট্টগ্রাম এবং বিদেশে নেপাল ও অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে অঢেল অবৈধ সম্পদ গড়ার অভিযোগ রয়েছে। তার অবৈধ সম্পদের অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন। চলতি মাসে দুদকের আবেদনের প্রেক্ষিতে বীর বাহাদুর উষয় সিং, তার স্ত্রী ও 3 সন্তানের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। এনটিভি নিউজ ডেস্ক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হাসিবুর রহমান নামে এক মাদ্রাসা শিক্ষার্থীকে গুলি করে হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনা সহ 1500 জনের বিরুদ্ধে সাভার মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায় নিহত হাসিবুর রহমানের চাচা ফুয়াদ হোসেন বাদী হয়ে শুক্রবার রাতে এই মামলাটি দায়ের করেন। আসামিদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের মাধ্যমে পরস্পরের যোগসাজশে হত্যা এবং হত্যার হুকুম দেওয়ার অভিযোগ আনা হয়েছে। মামলার এজাহারে বলা হয়, 5 অগস্ট শেখ হাসিনার পতনের খবর শুনে ছাত্র জনতা বিজয় মিছিল নিয়ে সাভার থানার দিকে যাবার পথে গুলিবিদ্ধ হন হাসিবুর রহমান। আশঙ্কাজনক অবস্থায় তাকে সাভারের একটি হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় 7 অগস্ট মারা যান তিনি। জাগো বাহে তিস্তা বাঁচাও আন্দোলন সমাবেশে 17 ও 18 ফেব্রুয়ারিতে নদীর চরে অবস্থান নেবেন লাখো মানুষ। নেওয়া হচ্ছে প্রস্তুতি। সমাপনী অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভার্চুয়ালি যুক্ত হওয়ার কথা রয়েছে। দীর্ঘ কয়েক দশক পর তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবির এই আয়োজন জনমনে সাড়া ফেলেছে। রংপুর থেকে একে এম মইনুল হকের রিপোর্ট, ছবি তুলেছেন আসাদুজ্জামান আরমান। নদীর দুপার জুড়ে বালুচর, আর সেখানে নির্মিত হচ্ছে মঞ্চ, রাখা হচ্ছে তাঁবুর ব্যবস্থা, যেখানে রাত্রি যাপন করবেন আন্দোলনে যোগ দেয়া মানুষ। টানা 48 ঘন্টা নদীর চরে অবস্থান করতেই এত সব কর্মযজ্ঞ। পর্যাপ্ত খাবার সরবরাহ করার জন্য থাকবে খাদ্য ভাণ্ডার, আর প্রয়োজনীয় নিত্য সুবিধার পাশাপাশি বসানো হচ্ছে মেডিকেল ক্যাম্প। এই প্রথমবার হাজারো মানুষ তিস্তার কোমর পানিতে হাতে প্লাকার্ড নিয়ে অবস্থান করতে নেওয়া হয়েছে ভিন্নধর্মী উদ্যোগ। যে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে, তারা নিজেরা জানে এবং মালে এই তিস্তার পারে তারা অবস্থান করতে চায়, তিস্তার চরে তারা আন্দোলন করতে চায়। নিজ খরচে নিজেরা রান্না করে এখানে পোয়ালের মধ্যে তারা নিজেরা থেকে এই আন্দোলন সফল করার জন্য তারা আজকে উদ্গ্রীব হয়েছে। অনুষ্ঠানে তিস্তা পাড়ের জীবনচিত্র আলেখ্য তুলে ধরবেন স্থানীয় শিল্পীরা। নদীও বান্ধাও চাই, আমাদের জিনিস জানাজগুলো যে ক্ষতি করল সেগুলোও আমরা চাই। যদি ধ্বংস হয়েও যদি আমার মনে করে তিস্তাটা যদি বাঁচে, আমি এইটাই চাই। প্রচুর ক্ষতি হয়ে গেছে, আমরা এখন অসহায় হয়ে গেছি। এই নদী আমাদের বহুত সম্পদ আছে, এই নদীতে এলাকাবাসী সবাই চাই যেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হোক এবং এলাকার সার্বিক উন্নয়ন হোক। তিস্তা নদী রক্ষা আন্দোলন কর্মসূচি সার্বজনীন, ব্যাপক মানুষের উপস্থিতি ঘটবে বলে জানালেন প্রধান সমন্বয়ক। আমরা মনে করি এটি কোনো বিএনপির আন্দোলন নয়, এটি কোনো গোষ্ঠীর নয়, এটি কোনো জাতির নয়, এটি কোনো ধর্মের নয়, এটি সকল মানুষের, এলাকার মানুষের যে আকাঙ্ক্ষা, সেখান থেকে আমার এই আন্দোলনের ডাক। এবং আমার মনে হয় যে এই 5টি জেলার লাখো মানুষ এই আমাদের আন্দোলনে শরিক হয়েছে। তিস্তা পাড়ের মানুষের আশা, সব বাধা অতিক্রম করে তিস্তা মহাপরিকল্পনার দাবি আদায় করতে সক্ষম হবেন তারা। একে এম মইনুল হক, এনটিভি নিউজ, তিস্তার চর, রংপুর। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রসাব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।